4 মাস পরের ঘটনা, মার্চ মাসে শেষ। মোম্বাসা থেকে রেলপথ গিয়েছে কিসুমো ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদের ধারে। তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেলওয়ে নুটসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। থাকে ছোট একটা তাঁবুতে। তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনও বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো। তাদের 4 ধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্ত। লম্বা লম্বা ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়ে খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে। এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন। সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেল। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দু চোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, সব দিকে লম্বা লম্বা ঘাস। কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়ে উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না। বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম, এই ঘাসের জমিতে পথ হারাতে পারো। পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, ইউগান্ডা সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই, খুব সাবধান। এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করও ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব আসলেন। কুলিদের নাম ডাক হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল। তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার আগেই কুলিটা মারা গেল। তাঁবুর চারপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার বেশ চলল। সেদিন দিনে খুব গরম। সন্ধ্যার একটু পরে কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে ক্যানিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এই জনহীন প্রান্তরে তবু এখানাতে বাইরের দুনিয়া যা কিছু একটা খবর পাওয়া যায়। তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমলের বড় মনে হয়। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। মাস 2 ছুটি মঞ্জুর করবে না সাহেব? ক্রমে রাত বেশি হলো। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুটো ফেলে দিচ্ছে। আরও অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া।
শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশের স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এসে এক দৃষ্টির সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কি ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত, অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বারি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথর তাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে। কে তার হিসেব রেখেছে? কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের উপর শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমুল আপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে। এমন সময়ে অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোক যেন কেঁপে উঠল সে রবে। কুলিরা ধর্মর করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রির জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্নির্দেশ্য অনুভূতি তার মনে জাগালো। তা ভয় নয়, সে এক রহস্যময় জটিল মনোভাব। একজন বৃদ্ধ মশাই কুলি ছিল তাঁবুতে। সে বলল, সিংহ লোক মেরেছে, লোক না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভিতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালো তিরুমলের বিছানা শূন্য, তাঁবুর মধ্যে কোথাও সে নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্করও নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যিই সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো। নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলো সবাই মিলে। তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখে কোন একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির উপর সুস্পষ্ট পাওয়া গেল। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না। বাওবাব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো। তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহ গর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বলল, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরও অনেকগুলো মানুষও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান। যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত যখন প্রায় 3টে তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিন মানে, কিন্তু এক ধরনের রাত্রিচোর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্টি। এইমাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্য পারল না।
এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্না আলোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমলের অদৃষ্ট লিপি এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বা কী জন্য এখানে এনেছে তার অদৃষ্ট, কে জানে তার খবর। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর। দেখতে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যুর সংকুল, যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কী ঘটবে এ মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে। সে বলি চায়। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ খেকো সিংহ অতি ভয়ানক জানোয়ার, যেমন সে ধূর্ত তেমনই সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিন মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারদিকে ঘুরে পাহারা দেন, ফাঁকা দেওয়ার করেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধ্যা রাত্রে। তার পরদিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে ৩০০ গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে 2-একটা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শিয়াল ডাকছে। শিয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়াগাঁয়ে আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে। তাদের ঘরের কোণের সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গায়ের বাড়ির জানলার পাশে তক্তপোষে শুয়ে। বিলিতি আমড়ার গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকার প্রান্তর। দূরে সেই বড় বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালার উপরে কি যেন একটা নড়ছে। পরক্ষণে সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চালা থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালার গর্তের কাছে নিয়ে গিয়ে কিসে যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালাটার দূরত্ব বড়জোর 20 হাত। শঙ্কর বুঝল সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও কোনো লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র। একগাছা লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো ইঞ্জিনিয়ার তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট, 2 মিনিট। নিজের স্নায়ুমণ্ডলীর উপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করল না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখল সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেও বলল, সাহেব সিংহ। সাহেব লাফিয়ে উঠল, কই, কোথায়? বন্দুকের রেকে একটা 375 ম্যানলিকার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিল। শঙ্করকে আর একটা রাইফেল দিল। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার উপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই মাত্রই দেখে গেলাম স্যার, ওই চালার উপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে।
সাহেব বলল, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা সরগর পড়ে গেল। লাঠি, সরকি, গাতি, মুঙ্গর দিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারদিকে। খড়ের চালা সত্যি ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সেই রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না। তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা সরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাইকুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানলো, সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে এই মাত্র। সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পর আর একটা কুলিকে নিল বাওবাব গাছটার তলা থেকে। কুলিরা কেউ আর কাজ করতে চায় না। লম্বা লাইনে গাতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলের মনে ভয়। প্রত্যেকেই ভাবে এবার তার পালা। কাকে কখন নেবে কিছুই স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাসাইকুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে।